ওয়েলকাম টু স্পোর্টস লাইভ। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ এবং সেই সঙ্গে রয়েছে আমি সৈয়দ আবিদ হোসেন। আমি আজকে আপনাদেরকে একটা গল্প জানিয়ে শুরু করি। সেই গল্পটা হচ্ছে 17,97,00,000 টাকা। 17,97,00,000 টাকা? এটা কি তুমি আমাকে দিবা? না, তোমাকে আমি দিব না, কারণ আমাকে যেহেতু কেউ দেয়নি, সুতরাং তোমাকে দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। টাকার গল্পটা পরে করে আগে আমাকে বলো, সেটা হচ্ছে বাংলাদেশ উইন্ডিজ সিরিজ সামনে, টোটাল 13 দিনের সিরিজ, কারণ 5 দিন 2টা টেস্ট আর 3টা ওয়ানডে। এই 13 দিনের খেলা কি তুমি দেখতে চাও কিনা? অবশ্যই দেখতে চাই। আর এর মাধ্যমে যেহেতু বাংলাদেশ আমাদের ইন্টারন্যাশনাল ক্রিকেটে আবার ফিরছে, তো এটা নিয়ে তো এক্সাইটমেন্ট অনেক বেশি। এবং আমি জানি দর্শক আপনারাও অবশ্যই সেই খেলাগুলো দেখতে চান, কিন্তু সেগুলো সরাসরি গিয়ে দেখার সুযোগ বা সৌভাগ্য সবার হবে না। তার পেছনে কারণটা হচ্ছে যেহেতু এখন করোনাকালীন সময়টাতে বিসিবি একটা রেস্ট্রিকশন দিয়েছে, একটা স্ট্রিক্ট রেস্ট্রিকশন, দর্শকদের উপস্থিতি থাকবে কি থাকবে না সেই ব্যাপারে এখনও কোনো কনফার্মেশন আমরা পাইনি। তবে ধরে নিচ্ছি যে দর্শকরা মাঠে গিয়ে খেলা দেখতে পারবে না, সেই জায়গায় স্ট্রিক্ট রুলস রেগুলেশন মেনটেন করতে হবে। সেক্ষেত্রে টেলিভিশনের পর্দায় দেখাটাই হচ্ছে আপনার জন্য সবচেয়ে বড় উপায়। এবং এখানেই আসলে টাকার সেই গল্পটা, যেটা বলছিলাম 17,97,00,000 টাকা। এই টাকায় উইন্ডিজ সিরিজের সম্প্রচার সত্য নিয়েছে অ্যাড এজেন্সি ভ্যান্টি। এক্স্যাক্টলি, কিন্তু এই বিডিংয়ে কিন্তু আরও 2টা চ্যানেলও মনে হয় অংশগ্রহণ করেছিল। এক্স্যাক্টলি, 2টো চ্যানেল অংশগ্রহণ করেছিল এবং একটা চ্যানেল অলরেডি বাংলাদেশের বিভিন্ন খেলা দেখাচ্ছে এবং আরেকটা চ্যানেল সবেমাত্র শুরু করেছে। তবে তাদেরকে টপকে অ্যাড এজেন্সি ভ্যান্টেক তারা নিয়েছে। এবং এই জায়গাটায় যেটা আমরা চিন্তা করছি যে হয়তোবা তারা যেহেতু সম্প্রচার সত্যটা নিয়েছে, তারা হয়তোবা পার্টিকুলার কোনো একটা টেলিভিশন চ্যানেলের কাছে বা একটা রাইটস হোল্ডারের কাছে বিক্রি করবে না। সেক্ষেত্রে হয়তোবা 2টো বা 3টি চ্যানেলে হয়তোবা এই উইন্ডিজ সিরিজের খেলা দেখানো হতে পারে। এই ব্যাপারটা পুরোপুরি ধারণা প্রসূত, কারণ এটা আমরা শিওরলি বলতে পারছি না। তবে আমাদের কাছে এই পর্যায়ে মনে হচ্ছে যে হয়তোবা একাধিক টেলিভিশন চ্যানেলে বাংলাদেশ উইন্ডিজ সিরিজের খেলা আপনারা দেখতে পারবেন। তবে বাংলাদেশ উইন্ডিজ সিরিজ নিয়ে কথা বলতে চাইলে অবশ্যই যে বিষয়টা বলতে হবে তা হচ্ছে মাশরাফি বিন মুর্তজা। এক্স্যাক্টলি, মাশরাফিকে আমরা অনেক বেশি মিস করবো উইন্ডিজ সিরিজে। সো অ্যাকচুয়ালি মানে মাশরাফি যে থাকবে না উইন্ডিজ সিরিজে, এটা একটু হচ্ছে আনএক্সপেক্টেড ছিল, আমার জন্য ছিল আসলে, কারণ আমি অনেক ম্যাচ ভক্ত। আরেকটা বিষয় তা হচ্ছে মাশরাফির 20 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার। বিসিবি যেহেতু 2023 বিশ্বকাপকে সামনে রেখে দল গঠন করতে চাচ্ছে, তাই মাশরাফি ভাবনায় নেই এমনটা ক্লারিফিকেশন আমরা পেয়েছি। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ মাশরাফির? আমাদের ট্রেডিশনে বাংলাদেশে এখন পর্যন্ত কোনো ক্রিকেটার মাঠ থেকে সসম্মানে বিদায় নিতে পারেননি। তবে তার ভক্তকুলের প্রত্যাশা বরাবরের মতো কোনো এক চমকে ফিরে আসবেন নড়াইল এক্সপ্রেস, হয়তো দেখাবেন আরও কিছু ঝলক। ক্রিকেট খেলায় একজন পেসার সবসময় আলাদা স্বভাবের, হোক সেটা খেলার মাঠে কিংবা মাঠের বাইরে। বল হাতে কখনো আগ্রাসী, কখনো বা লড়াকু। অনেকের মতে তাই দলের সৌন্দর্য হলো তেমন একজন পেসার। ইউনিক অ্যাথলেটিক অ্যাকশনের কারণে তাই পেসারদের নিত্য সময়ের সঙ্গে ইনজুরি। কোনো পেসারই এর ব্যতিক্রম নয়। এ কারণে এক ম্যাচে ক্যারিয়ার শেষ হয়েছে এমন পেসারও আছে অনেক। তবে ব্যতিক্রম মাশরাফি বিন মুর্তজা। অভিষেকের বছরে 2001 সালেই নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনজুরির দেখা পান নড়াইল এক্সপ্রেস। এরপর 7বার জায়গা হয়েছে অপারেশন থিয়েটারে, তবুও হার মানেননি। এই ফাইটারের ক্যারিয়ার লম্বা হয়েছে 19 বছর। ক্যারিয়ারের এমন বয়স খানিকটা ঈর্ষণীয়। অন্যদের চেয়ে উপমহাদেশের পেসারদের ক্যারিয়ার খানিকটা বড়। ওয়াসিম আকরামের 18 বছর, ওয়াকার, জহির, শোয়েব আক্তার খেলেছেন 14 বছর করে। বয়সের হিসেবে 37 পেরোনো মাশরাফি বেশ এগিয়ে। 36-এ থেমেছেন ওয়াসিম আকরাম, ওয়াকার, জহির, শোয়েবরা 32-এ। 16 বছর ধরে খেলা চালিয়ে যাচ্ছেন 37 বছর বয়সী ডেল স্টেইন। তবে ক্রিকেট বিশ্বে পেসার হিসেবে কিংবদন্তির পরিচয় পাওয়া গ্লেন ম্যাকগ্রা, ড্যানিশ লিলি খেলেছেন 14 বছর। 22 গজে তাদের কারো বয়স ছিল না 37-এর বেশি। অবশ্য সে হিসেব বিবেচনায় নিলে মাশরাফিরও থেমে যাওয়ার কথা, কিন্তু তিনি যে দুরন্ত, দুর্বল, তার ধাঁচে সয় না এসব হিসেব, তোয়াক্কা করেন না অন্য কোনো হিসেবেরও। ঠিক তাই আপাতত থেমে যাওয়া মাশরাফি হয়তো অচিরেই ফিরবেন মাঠে, যেমন ফিরেছিলেন 2011 বিশ্বকাপের পর। প্রত্যাশা এমন তার ভক্তকুলের। I really love this game and I love to play this game. I was been hanging there, never give up and try my level best to come back into the side. সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস, ঢাকা। আসলে ইতি যে টানতে হবে এটা তো জানা ছিল, কিন্তু এইভাবে যে ইতি টানতে হবে সেটা আসলে একটু আনএক্সপেক্টেড ছিল। তো মাশরাফিকে নিয়ে আমরা আরও কথা বলবো আমাদের আজকের অতিথির সাথে, নাজমুল আবেদিন ফাহিম, ক্রিকেট পরামর্শক, বিকেএসপি। স্যার আসসালামু আলাইকুম, আশা করছি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আমি শুরুতে যে প্রশ্নটা আপনাকে করতে চাই সেটা
আমাদের একজন সিনিয়র সাংবাদিক, একসময় সাংবাদিকতা করতেন, ফরহাদ টিটো, উনি গতকাল একটা স্ট্যাটাস দিয়েছেন। সেই স্ট্যাটাসের একদম শেষের যে প্যারাটি, সেই প্যারাটি দিয়ে আমি প্রশ্নটা করি। তা হচ্ছে, এমন একটা পর্যায়ে আমাদের ক্রিকেটের এত বড় একজন হিরো যাকে দলে রাখা হয়নি, এই শিরোনাম দেখে একটু ভালো লাগছে না আমার। ফরহাদ টিটো মেনশনটা করেছেন এইভাবে। তার আগে তিনি বলেছেন যে হয়তোবা শেষটা একটা জাঁকজমকপূর্ণভাবে বিদায় হতে পারতো, সেটা বিশ্বকাপের মঞ্চেও হতে পারতো, কিন্তু এই যে স্যার দলে রাখা হয়নি, এই শিরোনামে মাশরাফিকে এই মুহূর্তে আমরা জাতীয় দলে পাচ্ছি না। আপনার জন্য স্যার ব্যক্তিগতভাবে এইটা কতটুকু দুঃখের? ধন্যবাদ। অবশ্যই আমরা যারা দীর্ঘদিন থেকে ক্রিকেটের পাশাপাশি আছি এবং আমরা যারা জানি জাতীয় দলের বিশেষ বিশেষ কিছু খেলোয়াড়রা কি পরিমাণে কন্ট্রিবিউট করেছে গত 15-20টা বছর বাংলাদেশ ক্রিকেটকে এই জায়গাটায় নিয়ে আসছে, উইদাউট এ ডাউট মাশরাফি তার মধ্যে অন্যতম বা সেরা। এবং এই ধরনের একটা ক্যাপশন যে সে দলে জায়গা পায়নি বা তাকে নেওয়া হয়নি, এই ধরনের নেগেটিভ ক্যাপশনটা সত্যি খুব দুঃখজনক। আমরা চাই এমন সব ক্যাপ্টেন হবে যেখানে তাকে আমরা সম্মানের সাথে যদি বিদায় দিতেই হয়, সম্মানের সাথে আমরা তাকে বিদায় দেবো। প্রত্যেকটা শব্দ যখন উচ্চারণ করবো আমরা, সেখানে তার সাথে একটা সম্মানের ব্যাপার জড়িত থাকবে। বিকজ মাশরাফি চাইতে বেশি কেউ এটা ডিজার্ভ করে না। এবং তার ক্যারিয়ার আমরা দেখেছি এবং তার কন্ট্রিবিউশনের কথা আমরা জানি। আমি একটু ছোট্ট কথা বলি যে 17 বছরের মাশরাফিকে আমি আর সরোর ইমরান, আমাদের আরেকজন যে কোচ আছে, আমরা প্রথম দেখেছিলাম ঢাকা স্টেডিয়ামে বহু বছর আগে বিকেএসপির সাথে একটা বয়সভিত্তিক খেলা ফাইনাল ম্যাচ খেলতে, এবং তার কারণে বিকেএসপি সেই ম্যাচ হেরেছিল। আমার এখনো মনে আছে সেই 17 বছরের বছর ছেলেটার জন্য উইকেট কিপারটা বেশ অনেকটা দূরে দাঁড়িয়েছিল, এবং তখনই আমরা আলাপ করেছিলাম তার দীর্ঘটি, বোলিং রান আপ, তার এগ্রেশন এবং তার যে গতি, ও যে একটা বিশেষ খেলোয়াড়, আমরা সেই সময় সেটা উপলব্ধি করেছিলাম। এবং বাস্তবে সেটা প্রমাণ রেখেছে গত 20 বছর ধরে। হি হ্যাজ বিন অ্যান এক্সেপশনাল অ্যাম্বাসেডর অফ বাংলাদেশ। এবং তার যদি রিটায়ার হয়ে থাকে আমি জানি না, সে হয়তো আবার ফিরে আসার চেষ্টা করবে, কারণ সে সেরকমই একজন মানুষ। কিন্তু আসতে পারবে না পারেও তার বিদায়টা যেন খুব সুন্দর হয়, সম্মানের হয়, এবং সেই কালচারটা যেন আমরা সবসময়ের জন্য স্টাবলিশ করতে পারি, এটা খুব জরুরি আমাদের কাছে। স্যার, একটা বিষয় নির্বাচকদের কথায় পরিষ্কার যে 2023 বিশ্বকাপকে লক্ষ্য করে যেহেতু আসলে দল গঠন করা হচ্ছে বা পারফেক্ট কম্বিনেশনটা খোঁজা হচ্ছে, যদি এমন হয় মাশরাফি বিন মুর্তজা আগামী প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের টপ উইকেট টেকার হলেন, তারপরেও নির্বাচকদের কথায় মনে হচ্ছে যে মাশরাফি বিন মুর্তজাকে এখনও তারা সেই জায়গাটা রাখতে চাচ্ছেন না বা রাখছেন না, সেক্ষেত্রে মাশরাফি বিন মুর্তজা, তাকে আমরা প্রত্যেকেই বিদায় দিতে চাই সসম্মানে। বাংলাদেশ ক্রিকেটের ট্রেডিশনে কিন্তু কারো সসম্মানে মাঠ থেকে বিদায় নেওয়ার কোনো নজির নেই। আপনার কাছে স্যার মনে হয় কি না যে মাশরাফি বিন মুর্তজা, যেহেতু নির্বাচকদের কথায় পরিষ্কার যে আপাতত তাকে চিন্তা করা হচ্ছে না, তো এই জায়গাটায় রিটায়ারমেন্ট অ্যানাউন্সমেন্টের ব্যাপারে মাশরাফি বিন মুর্তজার একটা পদক্ষেপ নেওয়া উচিত কিনা? কারণ বোর্ডকে আমরা সবসময় দেখেছি আন্তরিক ক্ষেত্রে যে তারা মাশরাফিকে বিদায় দিতে চায় সসম্মানে। আমি নিশ্চিত যে মাশরাফি মনোভাবটা কি এই বিষয়ে। যদি এমন হতো যে এই সিরিজে একটা ম্যাচ খেলে সে রিটায়ারমেন্ট ঘোষণা করবে, সেটা হতে পারতো। যদি ও চায় যে আরো দীর্ঘ সময় ধরে ওয়ানডে খেলবে, সেটা হতে পারে, বাট দ্যাট ইজ ভেরি চ্যালেঞ্জিং। এই সময় হয়তো বোর্ড ভাবছে যে নতুন কাউকে হতে সুযোগ দেওয়াটা বোধ হয় বেশি যুক্তিযুক্ত। তো এখানে আলাপ আলোচনার কিছু ব্যাপার রয়েছে। তো মাশরাফির সাথে বোর্ড এটা আলাপ আলোচনা করতে পারে, এবং একটা জায়গায় এসে বোর্ড এবং মাশরাফি বা সিলেক্টর মাশরাফি তাদেরকে একটা জায়গায় আসতে হবে যেখানে একটা সম্মানজনক সিদ্ধান্ত যেন হয়। আমরা একটা সিদ্ধান্ত যেটা মাশরাফিকে তার সম্মান থেকে যেন দূরে হটিয়ে না দেয়, এট দ্য সেম টাইম বাংলাদেশের ভবিষ্যৎ ক্রিকেটাররা যেন ঠিক সময় মতো সুযোগটা পায়। তো একটা ব্যালেন্সড একটা জায়গায় এই সিদ্ধান্তটা হওয়া খুব প্রয়োজন ছিল এবং প্রয়োজন আমি মনে করি। কারণ যে কালচারটা আমাদের, আপনি প্রথমে বলেছেন যে কালচারটা আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে আমাদের কোনো খেলোয়াড়ই এবং বিশেষ খেলোয়াড়রা খুব সম্মানের সাথে মাঠ থেকে বেরিয়ে যেতে পারছে না। এটা আমরা কখনো দেখতে চাই, এটা আমরা কখনোই দেখতে চাই না। আমরা দেখতে এমন একটা কালচার যেখানে তাদের মতো মাশরাফি কিংবা সাকিব কিংবা তামিমের মতো খেলোয়াড়রা খুব মাথা উঁচু করে মাঠ থেকে বিদায় হবে এবং সবাই সেটা অনুভব করবে এবং একটা কালচারের মধ্যে দিয়ে গড়ে উঠবে। এক্স্যাক্টলি ফাহিম ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমরা হচ্ছে গিয়ে আরেকটা কোশ্চেন আছে আমার একটা ছোট করে, সেটা অ্যান্সারটা জানতে চাইবো যে মাশরাফিকে বাদ দেওয়া হয়েছে, অনেকে বলছে এটা একটা ভালো ডিসিশন, কারণ হচ্ছে তরুণ যে ক্রিকেটাররা আছে ওদেরকে হচ্ছে কি সুযোগ দেওয়া উচিত। সো এখানে কিন্তু আমরা দেখেছি বঙ্গবন্ধু টি20তে এক্সপিরিয়েন্স একটা ম্যাটার করে, যে হ্যাঁ এক্সপিরিয়েন্সড খেলোয়াড়রা এক্সপিরিয়েন্সের মাধ্যমে কিন্তু একটা জয়ের সারা টেনে দেয়। তাহলে এক্ষেত্রে কি এক্সপিরিয়েন্সের দিক থেকে বাংলাদেশকে একটু পিছায় পড়তে পারে কি? হ্যাঁ, এটা একটা বিপরীত কথা।
বাট মাস্টারকে বাদ দেওয়া হয়েছে এই শব্দটা আমার কাছে খুব কেমন যদি আমি খুব আশ্চর্য ফিল করি মাস্টারকে বাদ দেওয়া হয়েছে এইভাবে সেন্টেন্সটা বললে। হ্যাঁ, মাস্টারবি দলে নেই, এই মুহূর্তে মাস্টারবি দলে নেই, আমার মনে হয় এটা বেশি সম্মানজনক আমার কাছে। এক্সপিরিয়েন্স খুব জরুরি জিনিস, অ্যাট দ্য সেম টাইম এটা খুব জরুরি ঠিক সময়ে ঠিক খেলোয়াড়কে এক্সপোজার দেওয়াটাও কিন্তু খুব জরুরি। ওয়েস্ট ইন্ডিজ এমন একটা দল যেখানে শক্তিটা বোধহয় একটু কম রিলেটিভলি দলের, এবং হোম সিরিজে যেহেতু খেলা হচ্ছে নতুন খেলোয়াড়দের জন্য কিন্তু একটা পারফেক্ট প্ল্যাটফর্ম তাদের ইন্টারন্যাশনাল ক্যারিয়ার শুরু করার জন্য, কিংবা যারা খুব স্টাবলিশ নয় তাদেরকে সুযোগ দেওয়াটাও যুক্তিসঙ্গত কিন্তু। সো ওদিক থেকেও যে খুব ভুল হয়েছে সিদ্ধান্তটা তা নয়, বাট আমি যেটা বাবা বলছি যে একটা ব্যালেন্স সিদ্ধান্ত হওয়া উচিত, যেখানে মাশরাফির সম্মানটা পাবে এবং আমাদের যেটা করণীয়, আমাদের ভবিষ্যতের জন্য যেটা করণীয় সেটা যেন আমরা করতে পারি, দুটোই দেখার ব্যাপার আছে এখানে। স্যার, আপনি আজকে আমাদের সহকর্মী হাসিনুর রহমানের সঙ্গে কথা বলেছেন ঠিক এই ব্যাপারটা নিয়ে, সেই জায়গাটা আমরা দেখব। আপনি আমাদের সঙ্গে আছেন, সঙ্গে থাকবেন, পরবর্তী অংশ আপনাকে আমরা সঙ্গে পাবো বলে আশা করছি। তার আগে দর্শকদের সঙ্গে একটু কথা বলতে চাই। তোমার হলো শুরু, আমার হলো সারা, রবীন্দ্রনাথের এই গানের দুটো কেন্দ্রীয় চরিত্রে আপনি যদি চান তাহলে মাশরাফি আর শরীফুলকে রাখতেই পারেন। আর এই নতুন শুরুটা শরীফুল আজ থেকে শুরু করেছেন ইয়ো ইয়ো টেস্ট দিয়ে। ধু শরীফুল 9 ইয়ো টেস্ট দিয়েছেন 1 ডজন ক্রিকেটার। তবে এখনো ক্রিকেট অঙ্গন আলোচনা একটাই, তা হচ্ছে মাশরাফি বাদ পড়া। সোমবার ঘোষণা করা হয়েছে উইন্ডিজ সিরিজের দল। বিসিবির শিডিউল অনুযায়ী 7 জানুয়ারি কোভিড টেস্টের পরদিন নেগেটিভ সনদ পাওয়া ক্রিকেটাররা টিম হোটেলে বায়ো বাবলের মধ্যে ঢুকবেন। এরপরে শুরু হবে টাইগারদের ক্যাম্প। কিন্তু এর আগেই ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজকে ঘিরে শুরু হয়েছে ক্রিকেটারদের প্রস্তুতি। দল ঘোষণার পরদিন বিসিবিতে হাজির অধিনায়ক হিসেবে বাংলাদেশের হয়ে প্রথম অ্যাসাইনমেন্ট শুরু করার অপেক্ষায় থাকা তামিম ইকবাল নিজ উদ্যোগেই এদিন ইয়ো টেস্টের ড্রেস রিহার্সাল দিয়েছেন এই ড্যাশিং ওপেনার। কেবল তামিম নন, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, নাজমুল শান্ত, সাদমান ইসলাম, পারভেজ ইমন, শরীফুল ইসলাম সহ মোট 12 ক্রিকেটারের ইয়ো টেস্ট নিয়েছেন বিসিবির ট্রেনার নিকোলাস লি। উইন্ডিজ সিরিজের জন্য বিসিবিতে বাংলাদেশ দলের ক্রিকেটাররা প্রস্তুতি শুরু করলেও চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানেই আলোচনার খোরাক এখন মাশরাফির বাদ পড়া। এই নিয়ে ক্রিকেট বোদ্ধাদের মত কি? 2023 বিশ্বকাপকে মাথায় রেখে মাশরাফিকে বাদ দেওয়ার সিদ্ধান্ত কি যথার্থ ছিল নির্বাচকদের? তার নেতৃত্বে কিন্তু সবচেয়ে বড় বড় জয়গুলো আমরা পেয়েছি। উই স্যালুট হিম। তার দায়িত্ব শেষ, আরেকজন রিলে রেসের মতন ব্যাটন ধরে নেবে, এবং এই সিদ্ধান্ত সঠিক আমি মনে করি। মাশরাফির দলে না থাকাটা ডেফিনেটলি একটা চমক। এই একটা সিরিজে যদি আমরা নতুন খেলোয়াড়দের এক্সপোজার দিতে পারি এমন একটা দলের বিরুদ্ধে, যে দলটা রিলেটিভলি একটু উইক, সেটা হয়তো আমাদের নতুন খেলোয়াড়দের জন্য একটা সহজ প্ল্যাটফর্ম হিসেবে আসবে। তোমার হলো শুরু, আমার হলো সারা। রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানটি আজ ঠিক যেন মিলে যাচ্ছে মাশরাফি, পারভেজ ইমন, শরীফুলদের জীবনের সাথে। মাশরাফির বিদায় বেলায় প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন যুব বিশ্বকাপ জয়ী দলের সদস্য পারভেজ ইমন। চূড়ান্ত স্কোয়াডে থাকার স্বপ্নে বিভোর ছোটদের বিশ্বকাপ জয়ী আরেক তারকা পেসার শরীফুল ইসলাম। অনেক ভালো লাগতেছে যে এরকম একটা স্টেজে ডাক পাইছি, এটা ফার্স্ট টাইম, তো আমি অনেকটা সারপ্রাইজ হয়েছি যে এরকম এক্সপেক্ট করিনি। এখন চেষ্টা করব যে দলের সাথে থাকে এক্সপিরিয়েন্সটা নেওয়ার চেষ্টা করব। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। শরীফুল ইমনদের জন্য একটা শুভকামনা। যে প্রশ্নটা করছিলাম যে 2023 বিশ্বকাপ হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স, এইটার জন্য কোয়ালিফাই করতে হলে আমাদেরকে টপ 7-এ থাকতে হবে। সেই জায়গাটা যদি আমরা চিন্তা করি, আমাদেরকে কম্পিট করতে হবে মূলত ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার সঙ্গে, যারা আমাদের নিয়ারেস্ট কম্পিটিটর। আমি একটা স্ট্যাট যদি স্যার আপনাকে দিই, তাহলে ঘরের মাঠে সর্বশেষ আমরা যে উইন্ডিজ সিরিজ খেলেছি, সেই উইন্ডিজ সিরিজে মাশরাফি হচ্ছেন হায়েস্ট উইকেট টেকার এবং সবচেয়ে ইকোনমিক্যাল বোলার। ইভেন দেশের বাইরের মাটিতে আমরা সর্বশেষ যে 4টা ম্যাচ খেলেছি, পেসারদের মধ্যে মাশরাফি সবচেয়ে ইকোনমিক্যাল বোলার এগেনস্ট উইন্ডিজ। আমার প্রশ্নটা স্যার এই জায়গাতে যে আমরা ফিউচার ইনডিফিনিট চিন্তা করতে গিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াসে গুরুত্ব কম দিচ্ছি কিনা আলটিমেটলি। এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আমার মনে হয় যে হ্যাঁ, আমরা যদি এটা ভাবি যে 2023-এ আমাদের খুব স্ট্রং একটা দল করতে হবে, এবং সেই জন্য এখনই দলে অনেকগুলো পরিবর্তন নিয়ে আসতে হবে এবং তাদেরকে গড়ে তুলতে হবে, সেটা যদি আমরা করি তাহলে হয়তো এই মুহূর্তে আমরা স্লিপ করতে পারি। এটা একটা খুব বড় বিবেচনার বিষয় নির্বাচকদের জন্য। তো আমার মনে হয় ট্রানজিশনটা এমন হওয়া উচিত যেখানে গ্র্যাজুয়ালি একজন করে হয়তো দলে ঢুকবে এবং তার পরিপ্রেক্ষিতে
পুরনো একজন করে বের হবে, কারণ এই মুহূর্তে দলের পারফরমেন্সটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু আমরা যদি এখনকার পারফরমেন্সটাকে গুরুত্ব না দিই, ইভেনচুয়ালি একটা ভালো দল গড়ে তোলাটাও কিন্তু কঠিন হবে। তো দুটো দিকই আমাদের ভাবতে হবে, এখনকার পারফরমেন্স এট দ্য সেম টাইম 2023 সালের বিশ্বকাপ। স্যার, আরেকটা কোশ্চেন হচ্ছে গিয়ে যে এই পরপর 2টা ঘরোয়া লিগে আমরা দেখেছি যে রিয়াদের খুব ভালো পারফরমেন্স এবং অ্যাজ আ ক্যাপ্টেন সে খুব ভালো খেলেছে, বাট টেস্ট দলের মধ্যে তাকে না রাখার কারণটা কিভাবে দেখছেন? টেস্ট দলে হয়তো অন্য অপশন তাদের চোখে বেটার মনে হয়েছে, সেজন্য সেটা তারা করেছে। রিয়াদকে হয়তো লিমিটেড ওভার এবং টি-20 জন্য হয়তো বিবেচনা করেছে। এগুলো খুব চ্যালেঞ্জিং ডিসিশন নির্বাচকদের জন্য। তো এটা এখন আমাদের দেখতে হবে যে তার রিপ্লেসমেন্ট হিসেবে যাকে আমরা নিচ্ছি বা নেওয়া হচ্ছে সে আসলে কতটুকু ডেলিভার করে। তো এগুলো খুব ক্রিটিক্যাল ডিসিশন, এবং এগুলো অ্যাকচুয়ালি আমাদের দেখতে হবে আসলে রিপ্লেসমেন্ট যারা আছে তারা ভবিষ্যতে কেমন করে। স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ আস। আশা করছি আপনি অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ক্রিকেট থেকে এবার আমরা একটু ফুটবলের দিকে আসলে নজর রাখতে চাই। তার পেছনে কারণটা হচ্ছে, সবচেয়ে বড় কারণ, জমে ওঠেছে ইউরোপিয়ান ফুটবলের মধ্যবর্তী দলবদল। আবারও বার্সেলোনা ছাড়ার গুঞ্জন লিওনেল মেসির। কাতালান ক্লাবটিতে যদি থাকতে হয় তাহলে বেতন কমাতে হবে মেসির। সম্ভাব্য প্রেসিডেন্টের এমন মন্তব্য মেসির বার্সেলোনা ছাড়ার যে বিষয়টা, সেই বিষয়টা একটা গুঞ্জনের ডালপালা ছড়িয়েছে। পুরো বছরটা আসলে এইটা নিয়েই কাটিয়ে দিলাম মনে হয়, এই কথাটা দিয়েই। এক্স্যাক্টলি সেটাই আমরা বলছি, আসলে পুরো বছরটা মনে হয় আমরা এই কথাটা নিয়েই কাটিয়ে দিলাম, যে কারণটা হচ্ছে লিওনেল মেসি বার্সেলোনায় থাকবেন নাকি ম্যান সিটিতে যাবেন, নাকি বার্সেলোনায় থাকবেন নাকি ম্যান সিটিতে যাবেন, নাকি মাঝখান দিয়ে অন্য কেউ বাজি মেরে দেবে। এনিওয়েজ, আমরা এবার আজকের দিনের বেশ কিছু স্পোর্টস আপডেটে ফেরত আসতে চাই। প্রথমে জানাচ্ছি দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা টেস্ট সিরিজের প্রসঙ্গ। ফুটবলটা হাত থেকে ছাড়তে হবে। দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কাকে 10 উইকেটে হারিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। সিরিজে লঙ্কানদের 2-0 হোয়াইট ওয়াশ করেছে দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কা সফরে এসে করোনা পজিটিভ হয়েছেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। হাম্বানটোটো বিমানবন্দরে নামার পর পিসিআর টেস্টে করোনা শনাক্ত হয় এই ইংলিশ ক্রিকেটারের। আপাতত তাকে 10 দিনের আইসোলেশনে পাঠানো হয়েছে। আশা করছি সুস্থ হবেন মঈন আলী। এদিকে কবজির ইনজুরিতে 3 সপ্তাহের জন্য ছিটকে গেলেন ভারতীয় ব্যাটসম্যান লোকেশ রাহুল। সেরে ওঠার অপেক্ষায় থাকা রাহুল প্রথম 2 টেস্টেও ছিলেন সাইড বেঞ্চে। শনিবার মেলবোর্নের নেটে ব্যাটিং প্র্যাকটিসের সময় বাঁ হাতের কবজিতে চোট পান লোকেশ। সিরিজ থেকে তার ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিসিসিআই। এবার নিউজিল্যান্ড পাকিস্তান সিরিজের খবর। কেন উইলিয়ামসনের ডাবল সেঞ্চুরিতে ক্রাইস্টচার্চের প্রথম ইনিংসে 362 রানের লিড নিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। দিন শেষে 1 উইকেটে 8 রান তুলেছে পাকিস্তান। ইনিংস হার এড়াতে এখনও 354 রান দরকার তাদের। এবার একটা চমৎকার বিষয়, টেস্ট ভেন্যুর মর্যাদা পেয়েছে ওমান ক্রিকেট একাডেমির মাঠ। নিজেরা টেস্ট না খেললেও আফগানিস্তানের সুবাদে টেস্ট ভেন্যুর তালিকায় নাম উঠলেও ওয়ানডে এবং টি-20 মর্যাদা পাওয়া দেশটির। ফলে ওয়ানডে এবং টি-20 পর এবার ওমান ক্রিকেট একাডেমির মাঠে টেস্ট আয়োজনের কোনো বাধা নেই। পরাজয় অবশ্য টেবিলের শীর্ষে অবস্থান লিভারপুলের। রংপুরের ক্রিকেটের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে আগামী 10 জানুয়ারি থেকে শুরু হবে মেয়র কাপ টি-20 ক্রিকেট টুর্নামেন্ট। মঙ্গলবার দুপুরে সিটি কর্পোরেশন আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক ঘোষণা দেন মেয়র মোস্তাফিজুর রহমান। এই টুর্নামেন্টে রংপুর জেলা প্রশাসকের দল সহ 8টি দল খেলবে। আমাদের আজকে এই পর্যায়ে বিদায় নিতে হবে, তবে বিদায় নেওয়ার আগে একটা সুখবর দিয়ে আমরা আসলে বিদায় নিতে চাই। তা হচ্ছে খুব দ্রুতই সুস্থ হয়ে উঠছেন সৌরভ গাঙ্গুলি। বুধবার হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন তিনি, একটা স্বস্তির খবর এমনটাই জানিয়েছেন তার চিকিৎসকরা। রাতে তার ভালো ঘুম হচ্ছে, খেতেও তেমন সমস্যা হচ্ছে না, এজন্য বুধবার তিনি হাসপাতাল ছাড়তে পারেন। তবে এর আগে বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠির সঙ্গে আলোচনা করবেন হাসপাতালে মেডিকেল বোর্ড। চমৎকার সুখবর ছিল। আর এরই মাধ্যমে আজকে স্পোর্টস লাইভ এখানেই শেষ করছি। সবাই অনেক অনেক ভালো থাকবে, সুস্থ থাকবেন। গুড বাই।